আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন মোস্তফা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ঐতিহাসিক ৬ দফা দিবস আজ। বাংলাদেশের স্বাধিকার আদায়ের লড়াইয়ের গুরুত্বপূর্ণ সূচনার দিন। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বাজেটে কর ও শুল্ক কমালেও নিত্যপণ্যের বাজারে নেই কোনো এর প্রভাব। উল্টো দাম বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। বর্ষার আগে শুরু কুড়িগ্রামের গঙ্গাধার নদীর তীব্র ভাঙন। ভিটেমাটি হারিয়েছে শতাধিক পরিবার। শরীয়তপুরে ৫০ বছর দখলে থাকা মসুরা খাল উদ্ধার। ২ দিনের অভিযানে কীর্তিনাশা নদীর সাথে যোগাযোগ পুনরায় চালু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঐতিহাসিক ৬ দফা দিবস আজ। দিনটি উপলক্ষে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা ৬ দফা মানে না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই প্রধানমন্ত্রী হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দিনটির তাৎপর্য তুলে ধরে বলেন, ৬ দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইল ফলক। ৬ দফা হচ্ছে স্বাধীনতার পথে স্বাধিকার সংগ্রামের ঐতিহাসিক মাইল ফলক। যারা ৬ দফা মানেন না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে ৭৫-এর তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে, আমাদের স্বাধীনতার আদর্শকে। সেই জন্য বঙ্গবন্ধুর সঙ্গে জয় বাংলা নির্বাসনে, ৭ই মার্চ নির্বাসনে এবং ৭ই জুনও নির্বাসিত হয়ে যায়। প্রধানমন্ত্রীর স্থান ত্যাগের পর ধানমন্ডি ৩২ নম্বরে ঢল নামে হাজারো মানুষের। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সহ এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আজ ৭ জুন, ঐতিহাসিক ৬ দফা দিবস। ১৯৬৬ সালের ইতিহাসের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬ দফা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল। দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ৬ দফা নিয়ে ইলিয়াস কমলের রিপোর্ট। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি তাশকন্দ চুক্তিকে কেন্দ্র করে লাহোরে অনুষ্ঠিত সম্মেলনের সাবজেক্ট কমিটিতে ৬ দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরের দিন সম্মেলনের আলোচ্য সূচিতে যাতে এটি স্থান পায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন তিনি। বঙ্গবন্ধুর এ দাবি গুরুত্ব দেয়নি আয়োজকরা, উল্টো প্রত্যাখ্যান করে। প্রতিবাদে সম্মেলনে যোগ না দিয়ে লাহোরে থেকেই ৬ দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু। প্রতিক্রিয়ায় পশ্চিম পাকিস্তানের বিভিন্ন খবরের কাগজে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী নেতা বলে চিহ্নিত করা হয়। ঢাকায় ফিরে বঙ্গবন্ধু ১৩ই মার্চ ৬ দফা এবং এ ব্যাপারে দলের অন্যান্যের বিস্তারিত কর্মসূচি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে অনুমোদন করিয়ে নেন। ৬ দফা দাবির মুখে বিচলিত হয়ে পড়েন তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান। হুমকি দিয়ে বলেন, ৬ দফা নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্রের ভাষায় উত্তর দেওয়া হবে। আন্দোলনের ধারাবাহিকতায় ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালের ৭ জুন পূর্ণ দিবস হরতাল ডাকে আওয়ামী লীগ। হরতাল চলাকালীন পূর্ব বাংলায় নিরস্ত্র মানুষের উপর গুলি চালায় পুলিশ ও ইপিআর। টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে মনিবিয়া, শফিক ও শামসুল হক সহ ১১ জন বাঙালি শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় ৬৯ গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। ইলিয়াস কমল, মাই টিভি।
2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণার পরপরই বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। যদিও বাজেটে নিত্য প্রয়োজনীয় 30টি পণ্যের আমদানি শুল্ক ও কর প্রত্যাহার করা হয়েছে, তবুও মাঠ পর্যায়ে নেই এর কার্যকর পরিস্থিতি। এ নিয়ে ভোক্তাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। থাকা উন্নয়ন বান্ধব আওয়ামী লীগ সরকার 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন, আর এটি হলো সরকারের 14তম বাজেট ঘোষণা। প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। আর এই বাজেট ঘোষণার পরপরই প্রস্তাবিত বাজেট পেশ এবং উত্থাপন অতঃপর বাস্তবায়নের এসব তোয়াক্কা না করেই বাজেটে বৃদ্ধিকৃত পণ্যের দাম ঘোষণার পর থেকেই মাঠ পর্যায়ে কার্যকর করেছে ব্যবসায়ীরা। ফলে ক্রেতাদের আক্ষেপ আর ক্ষোভের যেন শেষ নেই। বাজেটের দু একদিন আগের দিন থেকে আসলে নিত্যপণ্যের দাম, বিভিন্ন জিনিসের দাম বেড়েছে, বিশেষ করে সবজির দামটা অনেক বেড়েছে। বাজেট ঘোষণা হবে, এটা মাঠ পর্যায়ে আসবে, তারপর জিনিসপত্রের দাম বাড়বে। যেটা দাম বাড়বে সেটা আগে থেকে বাড়াই দিচ্ছে, যেটা কমবে সেটা কমাচ্ছে না। বাজেটও যদি কমে যায় সেই জিনিস কিন্তু দাম আর কমে না। এটা তো উচিত নয়, এটা বাজেট ঘোষণার আগে থেকে বাংলাদেশের দাম বাড়ায় দেয়। তবে নিয়ম অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বাজেট ঘোষণার পরপরই বেশ কিছু পণ্য ও সেবার দামের পরিবর্তন ঘটতে দেখা যায়। এর কারণ হলো মূলত অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবনার পরবর্তী অর্থ বছরের জন্য কিছু পণ্যের শুল্ক ও কর হারে পরিবর্তন আনেন বলে দামের ক্ষেত্রে এ ধরনের পরিবর্তন দেখা যায়। বাজেটটা কিন্তু মাত্র পেশ করা হয়েছে, সেক্ষেত্রে এটা কার্যকর করে আসতে আসতে কিন্তু সংসদ থেকে 3 থেকে 4 দিন সময় লাগবে, কিন্তু সময়টা লাগবে যে ওই সময়টা কিন্তু বাজারের ব্যবসায়ীরা কেউ দেয় নাই। অন্যান্য মাল শতকরা 80% মাল বিদেশ থেকে আমদানি করতে হয়, সেটা ডলারের দাম বেশি, যার কারণে বাজার আপ ডাউন করবে। বাজেট ঘোষণার পরপরই এর প্রভাব পড়তে শুরু করেছে মাঠ পর্যায়ে। তাই ভোক্তারা বলছেন, বাজেট ঘোষণা হলেও যে ধরনের প্রত্যাশা ছিল নাগরিকদের তা যেমন পূরণ হয়নি, তবে এটি পূরণ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বাজার তদারকি এবং মনিটরিং ব্যবস্থাকে জোরদার করতে হবে। তাহলে বাজেটের যে আভাস দেওয়া হয়েছে সাধারণ নাগরিকদের জনবান্ধব হিসেবে করার জন্য, সেটি আরও স্পষ্ট হয়ে উঠবে জনসাধারণের সামনে। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। আগামী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকল পশুর হাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এই সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান। পুলিশ কমিশনার বলেন, ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন মিলিয়ে 2টি স্থায়ী ও 17টি অস্থায়ী নতুন হাটে সকল অপকর্ম রোধে সিসিটিভি ও জাল টাকা চিহ্নিতকরণ মেশিন বসানো হবে। গরুর হাটের ইজারাদারদের সতর্ক করা হয়েছে যেন এক হাটের গরু অন্য হাটে জোর করে ঢুকানো না হয়। পাশাপাশি নদীপথে পশু আনা নেওয়া যেন অনিয়ম না হয়, তাই নৌ পুলিশ টহলরত থাকবে। সকল হাটে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা রাখা হবে। এছাড়াও হাটে অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা কমাতে পুলিশ সোচ্চার থাকবে। বর্ষার আগে কুড়িগ্রামের গঙ্গাধার নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে ইতোমধ্যে ভিটেমাটি হারিয়েছে নারায়ণপুর ইউনিয়নের বালাঘাট এলাকার শতাধিক পরিবার। হুমকিতে আছে বাজার, স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ পাকা সড়ক। গেল বছর পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কিছু বালু ভর্তি জিও ব্যাগ ফেলেও এবার সেগুলো ভেসে গেছে নদীতে। প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কনের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বালারহাট গ্রামের অধিকাংশ বাসিন্দা একাধিকবার গঙ্গাধর নদীর ভাঙনের শিকার হয়েছেন। তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বাড়িঘর ও ফসলি জমি। এবছর আবারও ভাঙনের মুখে পড়েছে বাজার, স্কুল, মাদ্রাসা সহ নানান স্থাপনা। এই গঙ্গাধর নদী 3টা নদী ভাঙছি, আর নদী কাছারে পড়ছে, আর বাড়ি নেওয়ার মতন জায়গা নেই। পাশেই একটা মাদ্রাসা আছে, পাশেই হাট আছে, তারপর কবরস্থান আছে, মসজিদ আছে, সবগুলোই নদীগর্ভে বিলীন হতে চলছে। নদী না বাঁধলে দিলে আমরা পড়াশোনা করব। বর্ষা শুরুর আগেই 2 কিলোমিটার ব্যাপী শুরু হয়েছে ভাঙন। ঘরবাড়ি, ভিটেমাটি হারিয়ে মানবত জীবনযাপন করছে নদী তীরবর্তী মানুষ। ভাঙন রোধে স্থায়ী সমাধান চান তারা। আমাদের জায়গা জমি তেমন নেই, যা কিছু ছিল সেটাও নদীর গর্ভে বিলীন হয়ে চলে গেছে। গাছগাছালি সব ভেঙে গেল, মাইশের জমিনে আসছিলাম তাও ভেঙে গেল। এই বয়সে চ্যাংরা মানুষ আমরা 8-9 ভাঙা দিলাম। এখন আর জায়গা জমি নাই, জায়গায় জায়গায় নিয়ে ঘর দুয়ার কেওড়া দিয়ে থুইছি। তাই বাংলাদেশ সরকারের কাছে আমার করজোড়ে দাবি যে এই নদীটা একটু বেরিয়ে বানিয়ে দিলে থাকতে পারবো,
তাছাড়া আমার কোথাও যাওয়ার মতো জায়গা নাই। চরাঞ্চলে ভাঙন রোধে অনুমতি বা বরাদ্দ নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এবং বুরুঙ্গামারী উপজেলায় আমাদের নদীর তীর সংরক্ষণমূলক কাজ বাস্তবায়নের জন্য দুধকুমার নদী ব্যবস্থাপনার শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে। তবে চর এলাকায় কাজ করার জন্য আমাদের কোনো অনুমতি বা বরাদ্দ নেই, এই কারণে চরের ভাঙন রোধে আমরা কাজ করতে বাস্তবায়ন করতে সম্ভব হচ্ছে না। নদী ভাঙন থেকে রক্ষায় স্থায়ী সমাধান করতে প্রকল্প গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিত মানুষের। SM হামিম, মাই টিভি। 50 বছর দখলে থাকা শরীয়তপুরের মশুরা খাল উদ্ধার করল উপজেলা প্রশাসন। টানা 2 দিন নড়িয়া উপজেলা ভদ্রেশ্বর ইউনিয়নের খালে এই অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযান পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা জানান, উদ্ধারের বাকিগুলোতেও অভিযান চালানো হবে। প্রতিনিধি সজীব শিকদার রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 50 বছর পর উদ্ধার করা হয়েছে শরীয়তপুর নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা খাল। পানি উন্নয়ন বোর্ডের সহযোগী হিসেবে উদ্ধার অভিযান চালায় নড়িয়া উপজেলা প্রশাসন। 2 দিনের অভিযানে উচ্ছেদ করা হয় অবৈধ স্থাপনা। অভিযানে নেতৃত্ব দেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে এই খালটিতে যেই অবৈধ স্থাপনায় থাকুক না কেন, সেটি আমরা আজকে একটি অংশতে আছি, পর্যায়ক্রমে আমরা সবগুলোই আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ করব। মশুরা খাল উদ্ধারে স্থানীয়দের জলাবদ্ধতা নিরসন সহ আশেপাশে এলাকার কমপক্ষে 300 বিঘা জমি চাষাবাদের উপযোগী হয়ে উঠবে বলে মনে করছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। এই এলাকার এবং বাজারের পানি নিষ্কাশনের জন্য একদম একটি আমাদের সুব্যবস্থা, এছাড়া অন্য কোনো সুব্যবস্থা নেই আমাদের পানি নিষ্কাশনের। খাল উদ্ধার হলে এই জায়গা দিয়ে মনে করেন যে সচরাচর পানি যাতায়াত করলে মানুষের জন্য অনেক দুর্ভোগ থেকে লাভের পাইব। পরিবেশটা এখন অনেক ভালো হয়েছে বা সুন্দর হয়েছে। উপজেলা প্রশাসনের আমাদের ধন্যবাদ। অবৈধ স্থাপনাগুলো ভাঙা হয়েছে, যা আছে এগুলো ভাঙা হবে, জলাবদ্ধতা থাকবে না, পানি নিষ্কাশন হবে। আগে তো আমরা পানিতে ডুবছি, এখন আমাকে খাল কাটিয়ে দিচ্ছে সরকারে, আমরা এখন খুব ভালো থাকি। নড়িয়া উপজেলায় যতগুলো খাল ডোবা সরকারি ভূমি দখলকৃত আছে পর্যায়ক্রমে তা উদ্ধার করা হবে এবং এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরিপূর্ণভাবে উচ্ছেদ সহ আমরা খননে সমর্থ হব, তখন এটাই জলাবদ্ধতা থেকে মুক্ত পাবে, সাথে সাথে এটি কৃষির জন্য এই খালটি বেশ উপকার হবে। দীর্ঘদিন ধরে মশুরা খাল দখল থাকায় কৃত্তিনাশা নদীর সাথে যোগাযোগ বন্ধ ছিল। এই উদ্ধার অভিযানের মাধ্যমে তা পুনরায় চালু হলো। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বরিশাল থেকে বিভিন্ন সময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উঠে এসেছে ভালো মানের অনেক ক্রিকেটার। তবে দুঃখের বিষয় এই জেলায় নেই পর্যাপ্ত খেলার মাঠ ও মানসম্পন্ন স্টেডিয়াম। বরিশালের শহীদ আব্দুর রব সেনিয়াবাদ স্টেডিয়াম নামে একটি মাত্র জেলা স্টেডিয়াম থাকলেও তাতে ক্রিকেট ম্যাচ তো দূরের কথা, নেই অনুশীলনের সুযোগ সুবিধা। দ্রুত স্টেডিয়ামের সুন্দর পরিবেশ ফিরিয়ে এনে খেলা চালুর আশ্বাস দিয়েছেন জেলার কর্মকর্তারা। বিস্তারিত পারভেজ রাসেলের রিপোর্টে। নামে আধুনিক হলেও বরিশাল শহীদ আব্দুর রব সেনিয়াবাদ স্টেডিয়ামে লাগেনি কোনো আধুনিকতার ছোঁয়া। সরকার বরাদ্দ দিলেও বিগত 4 বছর থেকেই উন্নয়নের নামে পড়ে আছে অযত্ন আর অবহেলায়। ভালো মানের খেলোয়াড় আর খেলা উপহারে সফল হতে পারেনি এই স্টেডিয়ামটি। মাঠ দখল, নির্মাণ সামগ্রীতে খেলাপ্রেমীরা করতে পারছে না কোনো প্র্যাকটিস, নেই গ্রাউন্ড, ড্রেসিং রুম। গত অর্ধযুগেও হয়নি কোনো লিগের খেলা, ফলে হতাশ খেলোয়াড়রা। বিভিন্ন ধরনের সামগ্রী রাখা স্টেডিয়াম উন্নয়নের জন্য ভালোভাবে প্র্যাকটিসও করতে পারতেছে না, আমরাও করতে পারতেছি না। আমাদের প্র্যাকটিসের জন্য ভালো একটা মাঠ নাই, তারপরে একটা গ্রাউন্ড নাই। গ্রাউন্ডসের যে দরকার, যে প্রয়োজনীয় উপযোগী মাঠ সেটা তৈরি করে দেয় এবং আমাদের জন্য ড্রেসিং রুমটা ওইভাবে করে দেয়। মাঠ ঘিরে ফগ লাইট থাকলেও একবারের জন্য হয়নি তার ব্যবহার। প্র্যাকটিসে যেতে হয় বরিশালের বাইরে, তাই মুখ ফিরিয়ে নিচ্ছে নতুন খেলোয়াড়রা, আগ্রহ হারাচ্ছে অভিভাবকরা। গভর্নমেন্টের কোনো উৎসাহ, ভালো পরিবেশ, একটা জায়গা, একটা হোটেল মতো রেস্টের জায়গা, কোনো কিছুই না। মাঠের যে খেলার পরিবেশটা এবং মাঠে জানি ফিরে আসে, আমরা প্লেয়ার তৈরি করতে পারতেছি না। সমস্ত দোষগুলো আমাদের ঘাড়ে আসে যে আমাদের খেলাধুলা হচ্ছে না, আসলেই তাই।
স্টেডিয়ামের উন্নয়ন কাজের ধীরগতি নিয়েও হতাশা প্রকাশ করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। তবে মেয়র কাপ সহ সকল খেলা ফিরিয়ে আনার আশ্বাস দিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের উপদেষ্টা। স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হলে এটা সত্যিকার একটি আধুনিক মানের স্টেডিয়াম হবে এবং এখানে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টও তখন আয়োজন করা সম্ভব হবে। বাস্তবায়ন দেখতে পারবেন। আর ক্রিকেটটা একটু সময় লাগবে, যেহেতু মাঠটা প্রিপারেশন হচ্ছে। মাঠটা প্রিপারেশন হলে আমরা লিগ গেম, অনেক স্কুল টুর্নামেন্ট বা আমরা T20 লিগ বা T20 টুর্নামেন্ট করা যাবে। নতুন পরিষদ, ক্রীড়াপ্রেমী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ঘুরে দাঁড়াবে আবার এই বরিশালের স্টেডিয়াম, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে গতকাল বৃহস্পতিবার 1445 হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী 16 জুন। বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার এই বিষয়ে ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া ইনসাইট দ্য হারামাইনের পোস্টে বলা হয়, সৌদির আকাশে 1445 হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 16 জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে আর 15 জুন পবিত্র আরাফাত দিবস। এবারে কুরবানির হাট। কুরবানির ঈদকে ঘিরে এবারে পার্বত্যপুরে চমক নিয়ে আসছে রাজা। দৈহিক গঠন, খাদ্যাভ্যাস ও চলাফেরায় আভিজাত্যের ছোঁয়া থেকেই জেলার নাম অনুসারে তার নাম দেওয়া হয় দিনাজপুরের রাজা। বিশাল দেহের অধিকারী রাজাকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। এদিকে ন্যায্য মূল্য পেলে রাজাকে বিক্রির কথা জানিয়েছেন খামারি। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন এস.এম. হামিম। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের খামারি আব্দুর রাজ্জাক রাজাসহ খামারে তার গরুর সংখ্যা 8টি। 4 বছর আগে এই খামারে জন্ম হয় রাজার। এরপর থেকেই পরম যত্নে নিজ সন্তানের মতো লালন পালন করে বড় করা হয় তাকে। 6 ফুট উচ্চতা ও 9 ফুট দৈর্ঘ্যের ফিজিয়ান জাতের দিনাজপুর রাজার ওজন প্রায় 36 মন। অন্যান্য খাবারের পাশাপাশি প্রতিদিন প্রায় 4 বেলা ভুট্টার আটা, ভুসি, ছোলা বুট সহ 40 কেজি দানাদার খাবার খায় রাজা। সেই সাথে প্রতিদিন 2 বেলা গোসল করানো হয় তাকে। আমাদের এই গরুটা আমরা দীর্ঘ 4 বছর ধরে পালন করতেছি। দিনে 2 বার থেকে 3 বার গোসল করার লাগে, আবার 4-5 বার খাবার দেওয়ার লাগে। গরুটা আমরা অতি যত্ন সহকারে পালন করতেছি দেশীয় খাবার দিয়ে। এই গরুটা উত্তরবঙ্গের মতো সর্বোচ্চ বড় গরু, আনুমানিক 35 মনের আশেপাশে গরুটার ওয়েট, এবং দেখার জন্য বিভিন্ন সাংবাদিক সোশ্যাল মিডিয়া এখানে আসতেছে। বিশাল দেহের অধিকারী দিনাজপুরের রাজা আগ্রহ বাড়িয়েছে স্থানীয়দের। তাই তো এক নজর দেখতে দূর দূরান্ত থেকে খামারে ভিড় করছেন অনেকে। মধ্য দুর্গাপুরে এত বড় গরু হয়েছে যার ওজন বাংলা প্রায় 35 মন। এই গরু দেখার জন্য আজকে আমি আসছি। এত বড় গরু আমি আমার জীবনে দেখি নাই। এই গরুর নাম রাখা হয়েছে রাজা, দিনাজপুরের রাজা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে 4 বছর যাবত লালন পালন করা হয় রাজাকে। বৃহৎ কুরবানি পশু হিসেবে 18 লাখ টাকা রাজার দাম হাঁকা হয়েছে বলে জানান এই খামারি। দিনাজপুরের রাজা এটা উত্তরবঙ্গের মধ্যে সেরা গরু। এখন আনুমানিক এর ওজন বাংলা 35 মন, লম্বা আছে 9 ফিট 2 ইঞ্চি, হাইট আছে 6 ফিট, আর এর বেডটা আছে 8 ফিট 10 ইঞ্চি। সঠিক মূল্য পেলে এবার কুরবানিতে এটা বেচব। এস.এম. হামিম, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। বাংলাদেশের স্বাধিকার আদায়ের লড়াইয়ে গুরুত্বপূর্ণ সূচনার দিন। ধানমন্ডিতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বাজেটে কর ও শুল্ক কমালেও নিত্যপণ্যের বাজারে নেই কোনো প্রভাব। উল্টো দাম বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। বর্ষার আগে শুরু কুড়িগ্রামের গঙ্গাধর নদীর তীব্র ভাঙন, ভিটেমাটি হারিয়েছে শতাধিক পরিবার। শরীয়তপুরে 50 বছর দখলে থাকা মশুরা খাল উদ্ধার। 2 দিনের অভিযানে কীর্তিনাশা নদীর সাথে যোগাযোগ পুনরায় চালু।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla ও facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।